পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আজ জামিনে মুক্তি পেতে যাচ্ছেন ১৭৮ আসামি। কেরানীগঞ্জ অপেক্ষায় স্বজনরা। মাঘে শীতে কাঁপছে রাজধানী সহ পুরো দেশ। ঘন কুয়াশায় সকাল থেকে দেখা নেই সূর্যের। বিপাকে শ্রমজীবী ছিন্নমূল। আছে খুব ঠান্ডা, কিছু দেখা যায় না, মানুষের কাজ করতে পারে না। কুয়াশাটা কিছু দেখা যাচ্ছিল না, গাড়িও পাওয়া যাচ্ছিল না। আজকে তো আমাদের এক্সাম, তবু কষ্ট করে আসার লাগতেছে এই ঠান্ডার মধ্যে। মুখে সংস্কার অথচ দ্রুত ক্ষমতা চায় দলগুলো। সংস্কার না করে ক্ষমতায় গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও, তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। এবং শিল্পনগরী গাজীপুরে দিনে রাতে ছিনতাই আতঙ্কে নগরবাসী। জামিনে বেরিয়ে পুরনো অপরাধে জড়াচ্ছে আসামিরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম, ফলে মামলাগুলো আর এজাহার থাকে দুর্বল। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। জীবনযুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি গাজাবাসী। বসত ভিটার ধ্বংসস্তূপে খুঁজে ফিরছে স্বজনদের দেহাবশেষ। অন্যদিকে যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েলি হামলা অব্যাহত। পশ্চিম তীরে হামলায় শিশুসহ নিহত কমপক্ষে 10 ফিলিস্তিনি। وجاني الدفاع المدني حاول فإنه من صعوبة الدمار وبدور عن قبر أبويا وقبر أخويا. أنت بتسألني رسالة العالم المفروض وقف معنا قبل। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখন বাণিজ্যে। দীর্ঘ 16 বছর পর বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন পেয়ে আজ মুক্তি পেতে যাচ্ছেন হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন। তাদের জামিননামা কারাগারে দাখিল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে জামিনপ্রাপ্ত 178 জনের তালিকা প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। পিলখানা হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারিক আদালত ও উচ্চ আদালত থেকে আসামিরা খালাস পাওয়ার পরও বিস্ফোরক মামলা থাকার কারণে 16 বছর ধরে আটকে ছিল তাদের জামিন প্রক্রিয়া। জামিন পেতে বারবার ভুক্তভোগী পরিবারগুলোকে নামতে হয়েছিল রাজপথে। গত 19 জানুয়ারি কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে জামিন ও শুনানিতে জামিন দেয়া হয় প্রায় 200 জনকে। জামিনে মুক্তির অপেক্ষায় বিডিআর সদস্যদের স্বজনরা। কারামুক্তদের জন্য কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করছেন স্বজনরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী রাব্বি হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে কখন ছাড়া হবে বিডিআর সদস্যদের এবং স্বজনরা কি বলছেন? নাফি, বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের যেই হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তাদের জামিন আটকে ছিল বিস্ফোরক মামলায় তাদের নাম থাকার কারণে। তবে সেটি আসলে গত 19 জানুয়ারি যখন এই বিস্ফোরক মামলা থেকে তারা জামিন পায়, তারপর থেকে তাদের আসলে মুক্তির অপেক্ষার আগ্রহটা আসলে বাড়তে থাকে স্বজনদের মাঝে। এবং আজকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন যারা বিডিআর বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন 178 জন। এছাড়া কাশিমপুর কারাগারে কিছু সংখ্যক রয়েছেন, আর পাশাপাশি এই কেন্দ্রীয় কারাগারেই সবচেয়ে বেশি সংখ্যক এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, আসামি রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11টার পরপর সময়ের মধ্যেই তারা আসলে জামিন পেয়ে তারা আসলে মুক্তি পাবেন। অর্থাৎ জামিন যেহেতু তারা পেয়ে গিয়েছেন, জামিননামা গতকালকে দাখিল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে এখানে স্বজনরা এসে ভিড় করেছেন। এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। অনেকে দীর্ঘ সময় ধরে আসলে অপেক্ষা করছেন, এত বছর অর্থাৎ 16টি বছর তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার যে অপেক্ষা, সেটি আসলে অবসান ঘটবে বলেই আসলে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা
করছেন। সকাল থেকে আমরা দেখেছি অল্প অল্প করে স্বজনরা আসতে শুরু করেছেন। নানা বয়সী স্বজনদের আমরা দেখছি, ছোট শিশুরাও রয়েছেন, তাদের যারা বাবা মা রয়েছে তারা নিয়ে এসেছেন তাদের স্বজনদের এক নজর দেখার জন্য, নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে স্বজনরা ভিড় করেছেন। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যখন তাদেরকে এই যে 2009 সালে যখন এই হত্যাকাণ্ডটি ঘটে, যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় তখন অনেকে ছোট ছিলেন, 2 বছর বয়স ছিল, কারো 1 বছর বয়স ছিল, কারো 3 বছর বয়স ছিল। এখন অনেকটা বছর পেরিয়ে গিয়েছে, তাদের আগ্রহটা বেড়েছে, তাদের স্বজনদের পাওয়ার আকুতিটা বেড়েছে, যার কারণে আমরা দেখছি এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে এখানে ভিড় করছেন যারা স্বজন রয়েছেন তারা। অর্থাৎ 11টার পরপর যেহেতু তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং তারা মুক্তি পেয়ে কারাগারের প্রধান ফটকে এসে তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন, যার কারণে এখানে যারা স্বজনরা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন। তবে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে গতকালকে 178 জনের যে জামিননামা সেটি আসলে দাখিল করা হয়, সেই কারণে আজকে তাদেরকে আসলে মুক্তি দেওয়া হবে এবং এই কেন্দ্রীয় কারাগারে রয়েছে অধিক সংখ্যক আসামি। এছাড়া কাশিমপুর কারাগারেও কিন্তু অল্প সংখ্যক যারা জামিন নিয়ে যারা কারামুক্তি হবেন তাদের সংখ্যাটা রয়েছে। এবং আরেকটু তথ্য যদি দিয়ে রাখি যে তারা এই যে গত 16 বছর ধরে তারা আসলে বিভিন্ন সময় তারা জামিন চেয়েছেন কিন্তু জামিন পাননি। তারা বলছেন যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের জামিন প্রক্রিয়াটা আটকে ছিল। তাদের যে হত্যা মামলায় তাদেরকে খালাস পেয়েছেন, তারা আসলে তাদের অপরাধ প্রমাণিত না হয় তাদেরকে উচ্চ আদালত থেকে, নিম্ন আদালত থেকেও তাদেরকে খালাস দেওয়া হয়। কিন্তু বিস্ফোরক আইনের মামলা থাকার কারণে তারা যেহেতু এতদিন ধরে মুক্তি পাননি, তাদের এই জেল জুলুমের কথাই আসলে তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম। আমরা দেখেছি ভুক্তভোগী পরিবারগুলো, তাদের সেই প্রত্যাশার জায়গাটা ছিল যে তাদেরকে দ্রুত মুক্তি দিয়ে তাদের যে পুনর্বাসন, অর্থাৎ তাদের যে আর্থিক সামাজিক ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে আসলে পুষিয়ে নেওয়া হয় সেই দাবি কিন্তু তুলে ধরেছেন এতদিন। তবে এখন আসলে যে পরিবেশ কেন্দ্রীয় কারাগারের সামনে, সেই পরিবেশটি আসলে অত্যন্ত আনন্দমুখর পরিবেশ সেখানে বিরাজ করছে। এখানে স্বজনরা অপেক্ষা করছেন, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেকেই হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন যে এতদিন পরে 16 বছর পরে তাদের স্বজনদের সঙ্গে তাদের মিলন হওয়ার যে অপেক্ষা সেটি আসলে আর কিছুক্ষণের মধ্যেই সেটি অবসান ঘটতে চলেছে বলে বলছেন এখানকার স্বজন যারা রয়েছেন তারা। তবে 11টার পরপর যেহেতু তাদেরকে মুক্তি প্রক্রিয়াটা আসলে সম্পূর্ণ শুরু হবে, অর্থাৎ তারা আসলে কারাগারের থেকে বের হয়ে কারামুক্ত হবেন, মুক্ত বাতাস আসবেন, সেই অপেক্ষায় তারা স্বজনরা এখানে এই প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর। দীর্ঘ 16 বছর পর পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া 178 জন বিডিআর সদস্য আজ জামিনে মুক্তি পাচ্ছেন। সে খবর জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইট লাইনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি জানান, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস থেকে প্রকাশিত হওয়ার আগে প্রতিবেদনটি সম্পর্কে বাংলাদেশকে জানানো হবে। এ সময় অভ্যুত্থানে সংঘটিত অপরাধ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বলেন, 6টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনেও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একটি অপরের পরিপূরক হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে বাংলাদেশে কিভাবে অর্থ লুট হয়েছিল তাও খতিয়ে দেখার জন্য রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনূস। To the front line so that they can create the new vision of their own countries. And as a region, they can move forward into that. So this is what I see an opportunity for them, and they're very creative as a region. This is creativity and entrepreneurship is built into the society. So we should not go away from that and follow this job-oriented society that we have to have a job and continue with the job. I think the whole thing will be entrepreneurship-oriented society. যথাযথ সংস্কার না করে যারাই ক্ষমতায় আসুক তারা সরকার হিসেবে দুর্বল হবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সত্যিকার অর্থে সংস্কার না হলে পরবর্তীতে কোনো লাভ হবে না বলেও মনে করেন তারা। রাজনীতিবিদরা প্রকৃত ক্ষমতা হাতে নিতে চাইলে জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। যদিও ন্যূনতম সংস্কারের পরে দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার প্রায় সব কটি দল। মুজাহিদ শুভর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের
অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রায় 5.5 মাস আর নির্বাচনী রোডম্যাপ ঘোষণার 1 মাস অতিবাহিত হচ্ছে, যদিও সুনির্দিষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। দিন যতই যাচ্ছে সংস্কারের আলাপ ক্ষীণ হয়ে নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। 2 মাস আগে বা পরে 2025 সালের মধ্যেই নির্বাচন চাই অধিকাংশ রাজনৈতিক দল। অন্যথায় অনাস্থা, রাজনৈতিক বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশ নানা সংকটে পড়বে বলে আশঙ্কা তাদের। নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই 5 আগস্ট নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা নয়। জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণের বয়স 25 থেকে 21 করে দেওয়া হয়েছে। একটা দলকে তারা যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটিকে সুযোগ দিতে চায়, যারা নিরপেক্ষ, যাদের অবস্থান থাকা উচিত, তারাও যদি এইভাবে একটি দলকে সমর্থন করতে যায়, ভালো লক্ষণ বলে মনে হয় না, সময় ক্ষেপণ বলে মনে করি। এবং তাদের প্রধান কাজ যে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেটি তাদেরকে মনে রাখতে হবে। এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। জামায়াতের পক্ষ থেকে বরাবরই সংস্কারকে গুরুত্ব দেয়া হলেও অবশেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 15, 16, 17 বছরে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে তাৎক্ষণিকভাবে একটা নির্বাচন করলে সেই নির্বাচনটি কাঙ্ক্ষিত নির্বাচন নাও হতে পারে। তার আগে যে পরিমাণ অ্যামেন্ডমেন্ট দরকার, সেটি হওয়াটা আমরা জরুরি মনে করি। তবে আমরা এটা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট সকল ক্ষেত্রে সকল রিফর্মস করে তারপর একটা নির্বাচন কোনোভাবেই 2025-এর পার হওয়া উচিত হবে না। নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ নেই অভিযোগ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, জনগণের কাছে আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার বেশি দিন থাকলে আমাদের সমস্ত অর্জনগুলো বিপন্ন হয়ে যেতে পারে। মানুষের ভেতরে সন্দেহ, সরকারের কথায় বিশ্বাস করে না। 26 সালের মাঝামাঝি সময়ের ভেতরে করবে, তারও নিশ্চয়তা তারা ফিল করে না। তবে মুখে সংস্কারের কথা বললেও রাজনৈতিক দলগুলো যে কোনো মূল্যে দ্রুত ক্ষমতায় আসতে চায়। জনগণের প্রত্যাশা পূরণ না করে ক্ষমতায় বসলে নতুন সরকার খুব দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক। জনগণের পক্ষ থেকে চিন্তা করা দরকার যে আমরা কি আগের অবস্থায় ফিরে যেতে চাই, না আগের খারাপগুলো যথাসম্ভব কমিয়ে ভালোগুলো একটু বাড়িয়ে সামনে যেতে চাই। এই বিবেচনা তো কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মধ্যেই খুঁজে পাওয়া যায় না। যারা এনজিও করেন, সিভিল সোসাইটি করেন, তাদের দিকে মানুষ কেন যাচ্ছে এই কারণে যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও, তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। বহুল প্রত্যাশিত নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করবে কতটা? ন্যূনতম সংস্কার আর যে কোনো মূল্যে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষার কাছে উপেক্ষিত থাকবে কি জনগণের মুক্তি? মুজাহিদ শুভ, এখন, ঢাকা। মাঘের শীতে কাঁপছে রাজধানী সহ পুরো দেশ। ঘন কুয়াশার দাপটে সকাল রাজধানী সহ কোথাও কোথাও দেখা মেলেনি সূর্যের। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় হিমশীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় প্রায় সমপরিমাণ আবহাওয়া বিরাজ করছে। তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও হিম বাতাসে বেড়ে যাচ্ছে ঠান্ডার মাত্রা। সেই সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। দেশের বেশিরভাগ জেলায় দীর্ঘ সময় ধরে সূর্যের দেখা মেলেনি। শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে অনেকে উত্তাপ নেন। মহাসড়কে হেডলাইট চালিয়ে চলতে দেখা যায় যানবাহন। শীতের কারণে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন দিনমজুর, ছিন্নমূল ও নিম্নায়ের মানুষ। অস্থায়ী মেঘলা আকাশের প্রভাবে কুয়াশাচ্ছন্ন ঢাকা। সকাল থেকে দেখা নেই সূর্যের। শেষ রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার কারণে তাপমাত্রা কমলেও আবহাওয়া অধিদপ্তর বলছে বেলা বাড়ার সঙ্গে কমবে ঠান্ডার অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাপমাত্রার বিষয়ে জানাতে মাঝহর ইমন। জানাম যে আবহাওয়া অফিস কি বলছে, শৈত্যপ্রবাহ কোনো আভাস আছে কিনা?
নাফি, আবহাওয়া অধিদপ্তরের সবশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আজকে সকালবেলা অর্থাৎ ভোর 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে যেটি রেকর্ড করা হয়েছে দেশের যে উত্তরাঞ্চলের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে উত্তরাঞ্চল এবং আজকে রাজধানীর এই যে তাপমাত্রার একটি পার্থক্য, আবহাওয়া অধিদপ্তর বলছে মূলত সারা দেশের অঞ্চল ভেদে কোথাও কোথাও 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার বেশি এবং কম আছে। এবং আবহাওয়া অধিদপ্তর আরেকটি কথা বলছে, মূলত এই যেই সময়টি এখন যাচ্ছে আবহাওয়া, সেটি হচ্ছে যে দিন এবং রাতের যে তাপমাত্রা সেটিতে কিছুটা তারতম্য দেখা গিয়েছে, যার ফলে মূলত যে শীত অনুভূতি হওয়ার যে বিষয়টি সেটি মূলত বেশি দেখা দিচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে শেষ রাত থেকে ভোর পর্যন্ত আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকার কারণে কুয়াশার যে প্রভাব সেটি জনজীবনে পড়তে শুরু করেছে এবং যে ঠান্ডা অনুভূত হওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে আজকে রাজধানীতে সকালবেলা অর্থাৎ সকাল 6টা থেকে এখন পর্যন্ত বেলা 10টা পর্যন্ত ঢাকারতে যেই বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ ঢাকার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে 8 থেকে 12 কিলোমিটার বেগে যে হিমালয় ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসের কারণে মূলত যে শীত অনুভূত হওয়ার যে বিষয়টি সেটি বেশি দেখা যাচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এটি মূলত যেহেতু দিন এবং রাতের তাপমাত্রা যে পার্থক্য, সেই পার্থক্য হওয়ার ফলেই মূলত শীতটা একটু বেশি অনুভূত হচ্ছে। আর বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে সূর্যের উপস্থিতিটা যখন একটু বৃদ্ধি হবে তখন মূলত এই তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পাবে। আর আরেকটি কথা বলে রাখতে চাই, আমরা দেখেছি সকালবেলা জনজীবন ও রাজধানীবাসীর জনজীবনের প্রভাব পড়েছে। আমরা দেখেছি অনেকেই আগুন পোহাতে, অর্থাৎ তাদের যেই শীত অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ তাদের উপরেও কিছুটা প্রভাব পড়েছে এই শীতের। তো রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে এই ছিল শীতের সবশেষ খবর। রাজধানীর আবহাওয়ার খবর জানাতে যুক্ত ছিলেন মাঝারিমন। এবার যেতে চাই সিরাজগঞ্জ এবং চুয়াডাঙ্গা। সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন যে সিরাজগঞ্জে তাপমাত্রার তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে কিনা, কিংবা আবহাওয়া অফিসই বা কি বলছে? নাফি, উত্তরের জেলার সিরাজগঞ্জে কিন্তু হঠাৎ করেই জেগে বসেছে শীত। গতকাল থেকেই কিন্তু শীতের তীব্রতাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি সাজাদপুরের যে বাঘাবাড়ি আবহাওয়া অফিস রয়েছে তার সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আজ সকাল 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। এবং গতকাল থেকেই কিন্তু এই শীতের তীব্রতাটা বেশি বেড়েছে। তবে আসলে তাপমাত্রা 10.7 ডিগ্রি থাকলেও কিন্তু শীত কিন্তু অনেক বেশি অনুভব হচ্ছে। তার কারণ হলো যে গতকাল থেকেই কিন্তু সূর্যের দেখা মেলেনি। আজ 10টা পার হয়েছে, এখনো কিন্তু আসলে সূর্যের দেখা মেলেনি। পাশাপাশি এই ঘন কুয়াশা এবং উত্তরের যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব কিন্তু সিরাজগঞ্জের মানুষের যে জনজীবনে কিন্তু পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের কর্মজীবী মানুষ রয়েছেন, পাশাপাশি যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদের জনজীবনে কিন্তু এই যে শীতের তীব্রতা, এর প্রভাব কিন্তু পড়েছে। তাদের আসলে কর্মঘণ্টা কমে আসার পাশাপাশি তাদের কিন্তু আয়ও কমে এসেছে, যে কারণে এই যে শীতের তীব্রতা বাড়ছে, এতে করে সাধারণ মানুষের কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তো উত্তরের জেলা সিরাজগঞ্জ থেকে শীতের এই ছিল আমার কাছে সবশেষ। তীব্রতা বাড়ার বিষয়ে জানাচ্ছিলেন রিফাত রহমান। এবার যেতে চাই চুয়াডাঙ্গায়, উনি চক্রবর্তীর কাছে। চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। সেই অবস্থায় এখন চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন দেখছেন? রোগীদের বড় ধরনের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। নাফি, আসলে চলতি এই মৌসুমের শুরু থেকেই কিন্তু চুয়াডাঙ্গায় শীতের যে প্রভাব সেটি অনেকটাই ছিল। এবং শুধু এবছরই নয়, প্রতি বছরই এই শীত চুয়াডাঙ্গায় হানা আনে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিত্র যদি বলি, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এই যে শিশু যে ওয়ার্ডটি রয়েছে, এই শিশু ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র 37টি। সেই বেড সংখ্যার প্রায় 4 গুণ শিশু রোগী কিন্তু এখন ভর্তি আছে সেই শিশু ওয়ার্ডে। শুধু শিশু ওয়ার্ডেই নয়, আমি দেখেছি যে অন্যান্য ওয়ার্ডেও কিন্তু আসলে শীতজনিত রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছে। পাশাপাশি চিকিৎসক যারা আছে, নার্স যারা আছে, তারা হিমশিম খাচ্ছে এক প্রকার। আমি দেখেছি যে অনেক রোগী আসলে বেড না পেয়ে মেঝেতে আসলে তারা চিকিৎসা নিচ্ছেন। সবথেকে রোগীরা তো ভোগান্তিতে আছেন, পাশাপাশি রোগীদের সাথে পরিজন যারা
হাসপাতালে আসছেন তারাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি আপনি বলছিলেন যে রোগীদের অভিযোগের বিষয়টা। আমি বেশ কয়েকজন রোগী স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলছে যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তারা আসলে চিকিৎসা নিতে এসে আসলে সঠিক চিকিৎসা তারা পাচ্ছেন না। বেড নাই, ওষুধ নাই, স্যালাইন নাই। বিশেষ করে এই সময়ে আসলে সদর হাসপাতালে কিন্তু সবথেকে বড় যে সংকটটি সেটি হচ্ছে মাসখানেক ধরেই যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে স্যালাইন সংকট। বারবার হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে যে অতি দ্রুত এই সংকট কেটে যাবে, কিন্তু বাস্তব চিত্র বিগত 1 থেকে 1.5 মাস যাবৎ আসলে এই স্যালাইনের সংকট কাটেনি। আমার সাথে কথা হয়েছিল চুয়াডাঙ্গার সদর হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার আছে, তিনি বলছেন যে তারা যে স্যালাইন যে সংকট সেই চাহিদাপত্র পাঠিয়েছে, তবে এখন পর্যন্ত তারা সেই সংকট কাটিয়ে উঠতে পারেনি। তো আবহাওয়া নিয়ে চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি এবং সদর হাসপাতাল থেকে নাফি আমার কাছে এই ছিল সর্বশেষ। চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী। শিল্পনগরী গাজীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। প্রায়ই ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ সাধারণ পথচারী। এতে আতঙ্কিত নগরবাসী। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান পুলিশের। অপরাধ বিশ্লেষকরা মনে করেন সাজা না হওয়া সহ বেশ কিছু কারণে আসামিরা জামিনে বেরিয়ে আবারও জড়াচ্ছেন ছিনতায়। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। টঙ্গীর বিআরটি ফ্লাইওভার। দিনে দুপুরে অস্ত্রের মুখে এই তরুণকে জিম্মি করে সবকিছু নিয়ে নেয় ছিনতাইকারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। এটা ছিল দিনের চিত্র। এখন জানবো এই ফ্লাইওভারের সন্ধ্যার চিত্র কেমন হয়। সন্ধ্যা হলে অন্ধকারে এক ভুতুরে পরিবেশ তৈরি হয় বিআরটির এই ফ্লাইওভারে। এই ফ্লাইওভারে নেই কোনো সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে দূরদূরান্ত থেকে আগত যাত্রীরা বাস থেকে নামার পর আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অনেকেই। সড়কে পুলিশের উপস্থিতি কম থাকার সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। দিনের বেলায়ও চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্প এলাকার সাধারণ মানুষ। যে আমরা এমনি রাস্তাঘাটে আগের মতো পুলিশের উপস্থিতি দেখছি না, অনেকটা কম। আর এই সুযোগটাই নিচ্ছে কিছু ছিনতাইকারী। ছিনতাইটা হয় গাড়িতে যখন নামার লগে লগে মোবাইল টাকা পয়সা নে, যখন না দিবে তখন কুমানে কুমাস। একই অবস্থা টঙ্গীর স্টেশন রোডের। গেল 23 ডিসেম্বর ভোরে কর্মস্থল থেকে ফেরার পথে এই সড়কে ছিনতাইয়ের শিকার হন ইন্স্যুরেন্স কর্মকর্তা আমজাদ হোসেন। থানায় গিয়েও প্রতিকার পাননি। অভিযোগ করেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন ভুক্তভোগী। 30 তারিখের পর থেকে আজ পর্যন্ত আমি থানায় এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে আমি এখনো কোনো লিখিত অভিযোগে দিতে পারি না, কোনো মামলা দিতে পারি না। আমার কোনো এটার পদক্ষেপ নাই। টঙ্গী পূর্ব থানা আইন শৃঙ্খলার চরম অবনতি। মানুষ কোনো সাধারণ পাবলিক নিরাপদে নেই। ছিনতাইয়ের চিত্র তুলে ধরতে টঙ্গীর স্টেশন রোডে টিম এখন টিভি নজর পড়ে ওত পেতে থাকা দুজনের প্রতি। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাস যাত্রীদের টার্গেট করে চলে পকেট থেকে মোবাইল, মানিব্যাগ নেওয়ার চেষ্টা। এদিকে ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে বেশিরভাগ ভুক্তভোগী আসেন শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিন অন্তত 5 থেকে 6টি ছিনতাইয়ের শিকার রোগী আসে হাসপাতালে, যার অধিকাংশই মধ্যরাত ও ভোরে। 3টা থেকে শুরু হয় ভোর 6টা পর্যন্ত, মানে শেষ রাতের দিকে রোগীগুলো আমরা দেখি। বেশিরভাগ রোগী সব ধারালো অস্ত্রের কোপ। অনুসন্ধানে দেখা যায় টঙ্গীর প্রায় 19টি বস্তি ঘিরে চলে মাদকের জমজমাট ব্যবসা। মাদক সেবীরা টাকা জোগাড় করতে জড়াচ্ছে ছিনতাইয়ে। পুলিশ বলছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যভাগ পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 1.5 শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এত ঘনবসতিপূর্ণ একটা জায়গা, সেখানে তো পুলিশও একটা জেলার সমান পুলিশও এখানে নাই। আর সব পুলিশ তো অপারেশনাল না। আমরা পুলিশের তরফ থেকে যেটা করার আমরা সেটা করছি। এটা প্রশমনের জন্য শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন ছিনতাইয়ের শিকার হওয়ার পর অনেক সময় ঝামেলা এড়াতে মামলা করতে চান না ভুক্তভোগীরা। আবার মামলা হলেও ছিনতাইকারী শনাক্ত না থাকায় এজাহার থাকে দুর্বল। এতে আদালত থেকে সহজে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে অপরাধীরা। যেহেতু ছিনতাইকারীরা শনাক্ত থাকে কম,
ফলে মামলাগুলো আর এজাহার থাকে দুর্বল। আর যাদেরকে অজ্ঞাত আসামি হিসাবে পরে চালান দেওয়া হয় তাদের ঘটনার সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে থাকে না। এইসব কারণে যারা প্রকৃত অপরাধী তারাও অধরা থেকে যায়, আর যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও বিচারহীনতার মধ্যে পড়ে যায়। টঙ্গীর স্টেশন রোড, বিআরটি ফ্লাইওভার, টঙ্গী বাজার, ফায়ার সার্ভিস রোড ও হকের মোড় এলাকায় সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। যোগাযোগে গতি আনতে যমুনায় রেল সেতু নির্মাণ হলেও এর পুরো সুফল বেগ পেতে হবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জবাসীকে। নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী ডাবল লাইন নির্মাণ না হলে বাণিজ্যিক সুবিধা পাবে না গুরুত্বপূর্ণ এ জেলার ব্যবসায়ীরা। বিস্তারিত রাকিবুল হাসানের প্রতিবেদনে। শূন্য বুকে দুটি বাঁকা রেখায় দেশের উত্তর ও দক্ষিণ কূলের বিচ্ছেদ কালিমা পুরোপুরি ঘুচে যাচ্ছে বহতা যমুনায়। ত্বরান্বিত হতে যাচ্ছে দুই প্রান্তের যোগাযোগ ও অর্থনীতির গতিপথ। যোগাযোগের সে নতুন দ্বার ডুয়েল গেজ ডাবল ট্র্যাকে দৃশ্যমান দেশের বড় এই রেল সেতু। 3 বছরের বেশি সময়ে 16,781 কোটি টাকায় নির্মিত এই সেতু এখন উত্তরের 3.5 কোটিরও বেশি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বৃহৎ এ অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের 1700 কিলোমিটার পথ ছুটে 42টি আন্তনগর, 6টি আন্তদেশীয় ও 18টি মালবাহী ট্রেনকে আর থেমে যেতে হবে না সিরাজগঞ্জের যমুনা পাড়ে। এ পথের রেলে গতি বাড়ায় পণ্য পরিবহন সুযোগ বাড়বে। নতুন রেল ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের ভারত থেকে যেসব পণ্য আমদানি রপ্তানি হবে সেটা একবারে ঢাকা পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো, সেটা আমাদের বিরাট লাভবান হবে। সিরাজগঞ্জ থেকে আমরা উত্তর অঞ্চলের যে জেলা আছে সেগুলো প্রায় 120 কিলোমিটার ঘুরে যেতে হয়। টাইমের সাথে মানের একটা সম্পর্ক আছে, মোবিলিটির সম্পর্ক আছে। এইটা যদি আপনি ইকোনমিক বিষয় এটা যদি দেখেন তাহলে দেখবেন অবশ্যই উত্তরাঞ্চলের বা এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে উন্নতি হবে। রেল যোগাযোগের এই সুবিধায় সঠিক ব্যবহারে এখন থেকেই পরিকল্পনা আঁকছেন রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা। আমাদের এখন যমুনা সেতুর রেল চালু হয়ে গেলে এটার উপরে এখন আমাদেরকে জিএম মহোদয়ের সাথে বসতে হবে, যেহেতু এই অঞ্চলে যে আমাদের ট্রেনের যে বগিগুলান আছে সেই বগিগুলান কিভাবে দিবে, কিভাবে সুযোগ সুবিধা হবে, পাবো কিনা। রেলগাড়ির এই গতিময় সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বেড়েছে অনেক গুণ। এ যেমন পণ্যের পরিবহন হবে, এই অঞ্চলে বাড়বে শিল্পের বিনিয়োগ, একই সাথে রাজশাহী থেকে চট্টগ্রাম পোর্ট পর্যন্ত চলবে কন্টেনার ট্রেন। পাশাপাশি তাদের প্রত্যাশা রাজশাহী থেকে কক্সবাজার পর্যন্ত চলবে এক্সপ্রেস ট্রেন। তবে এর বাস্তবতা আসলে কি? যমুনা সেতু হওয়ার প্রেক্ষিতে আমাদের ট্রেন বাড়ানো খুব সম্ভব হবে না, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে 45 সাল পর্যন্ত। ওখানে ফেজ বাই ফেজ ইউনিক গেজে চলে যাওয়ার একটা প্রভিশন আছে। স্পেশালি যে দুইটা বন্দরের সাথে কানেকশন, অলরেডি আমরা মংলা বন্দরের সাথে এটা কানেকশন করে ফেলেছি। পোর্ট ফ্যাসিলিটিস পাওয়ার কারণে দুটো প্রজেক্টই আমাদের পাইপলাইনে আছে। সেই সাথে যমুনা রেল সেতু থেকে নাটোরের আব্দুলপুর জংশন পর্যন্ত প্রায় 91 কিলোমিটার পথ, যার মধ্যে মাত্র 20 কিলোমিটারে আছে ডাবল রেল। পাশাপাশি এ পথে 66টি ট্রেনে পাসিং করতে গতি হারায় ট্রেন, নষ্ট হয় সময়। তাতে বাণিজ্যিক সুবিধা খুব বেশি হবে না বলছে ব্যবসায়ীরা। সারা দেশের অন্তত বিভাগ ওয়াইজ যদি আমরা পৌঁছাইতে পারতাম সরাসরিভাবে, তাহলে আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থা এই অঞ্চলে সেটা কিন্তু লাঘব হতো। জুট মিলের যে প্রোডাক্টগুলো আপনারা এক্সপোর্ট করি সেটা তো ধরেন মানে রাজশাহী থেকে একেবারে চিটাগং পোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। পোর্টে যেহেতু ধরেন আনলোড করে আবার দেখা গেল পোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে ডবল যে ক্যারিং উঠায় এবং নামায় এটার একটা খরচ হয়ে যাবে। সেই জন্য আমাদের এই মানে পরিবহনের ক্ষেত্রে এটাতে কোনো একটা মানে খুব একটা আমাদের মানে লাভ হবে না। আর এক যুগ ধরে রাজশাহী আব্দুলপুর ডাবল রেল প্রকল্প এখনও রয়েছে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে। তাতে আশাহত এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা। প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ। এক যুগের উপরে
আমরা কিন্তু সরকারকে জানিয়ে আসছি যে রাজশাহী অঞ্চলে ডাবল লাইনটা দিতে হবে। এইটা যদি না হয় তাহলে কিন্তু এই ব্রিজ যেটা হচ্ছে এবং বাস্তবায়ন হলো সেইটা কিন্তু আমরা মনে করি যে আমাদের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব। রাজশাহী থেকে আব্দুলপুর ফিজিবিলিটি চলতেছে, অলরেডি ডিজাইন ওদের কিছু রিপোর্ট সাবমিট করা হয়েছে। তো আমরা স্টেপ নিয়েছি যে প্রাথমিক যে ধাপ একটা কাজ শুরু করার বা ফান্ডিং সার্চ করার, সেই স্টেপটা আমরা নিয়েছি এবং কাজ চলমান আছে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে যমুনা রেল সেতু পারাপারে গতি আসলেও দুর্বল রেলপথের কারণে এখনই সে সুবিধা পাবে না রাজশাহী অঞ্চল। উত্তরের ভূগোলে পকেটে থাকা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের জন্য যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবা পেতে প্রয়োজন আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল রেলের। তবে সে প্রকল্প কবে নাগাদ বাস্তবায়ন হবে তা যেমন নিশ্চিত নয়, ঠিক সেটি নিশ্চিত না হলেও যমুনা রেল ব্রিজের পূর্ণ সেবাও অনিশ্চিত প্রায় রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দাদের জন্য। তাই পূর্ণ সেবার অপেক্ষায় এখনও এই দুই অঞ্চলের মানুষেরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। সিলেটে চাল ও তেলসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম বাড়তি বিপাকে স্বল্প আয়ের সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন যে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন, চালের দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ক্রেতা এবং বিক্রেতাদের সাথে, বিশেষ করে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন সে সকল ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্যটি হচ্ছে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যেরই কিন্তু দাম অনেকটাই বেড়ে গেছে। এবং বিশেষত আমরা যদি চালের কথা বলি সেক্ষেত্রে কিন্তু চালের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং মিনিকেট চাল থেকে শুরু করে মোটা চাল থেকে শুরু করে সরু চাল, চিকন চাল সহ সব ধরনের চাল কিন্তু অনেক বেশি দাম বৃদ্ধি পেয়েছে। যেমনটি মধ্যবিত্ত যে চালগুলো ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু 60 থেকে 65 টাকায়ও গত সপ্তাহে আমরা পেয়েছি, কিন্তু এই সপ্তাহে সেটি বেড়ে গিয়ে কিন্তু 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন সেই সকল মানুষের কিন্তু ত্রাহি অবস্থা। তারা কিন্তু যে চালটি 45 থেকে 50 টাকায় পেয়েছেন পাইকারি বাজারে, সেটি কিন্তু আজকে এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে 50 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এমনকি আরেকটি তথ্য যদি আমি জানিয়ে রাখি যে বাজারে কিন্তু 150 থেকে 300 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। এবং পাশাপাশি যদি আমি ডালের কথা বলি এবং তেলের কথা বলি, সবগুলো পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তেলের দামও বৃদ্ধি পেয়েছে এবং ডালের দামও বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র পেঁয়াজের দাম পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে, আর বাকি সব পণ্যেরই কিন্তু দাম বেড়েছে। আসল কথা হচ্ছে বাজার নজরদারি বা বাজারের মনিটরিংয়ের কথা বলছেন কিন্তু ভোক্তারা। এই ছিল আমার কাছে সিলেটের কালীঘাট থেকে সর্বশেষ তথ্য। সিলেটের চালের দাম এবং নিত্যপণ্যের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এবার আন্তর্জাতিক। হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে গাজায় সংঘাত বন্ধ হলেও পশ্চিম তীরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। টানা তৃতীয় দিনের মতো পশ্চিম তীরে জেনিনে অভিযান চালিয়েছে তারা। নিহত হয়েছেন 10 ফিলিস্তিনি, আহত প্রায় অর্ধশত। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে এই পর্যন্ত 870 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে 177 জনই শিশু। এমন পরিস্থিতিতে মধ্যেই প্রায় 808টি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে গাজায়। এদিকে গাজা থেকে প্রায় 5000 ফিলিস্তিনিকে মিশর সীমান্ত দিয়ে চলে যেতে বলেছে তেল আবিব। এমনকি আহত হামাস সদস্যরাও গাজা ছাড়তে পারে বলেও জানিয়েছেন তারা। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হাতে উত্তর কোরিয়ার 1000 সৈন্য নিহতের দাবি পশ্চিমাদের। বিবিসি জানিয়েছে রাশিয়া উত্তর কোরিয়া থেকে পাঠানো 11,000 সৈন্যের প্রায় 40% নিহত হয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর কুর্স্ক অঞ্চলের দখল নেয় ইউক্রেন। ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের মোকাবেলায় তাই বিপুল সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেন পুতিন। কিয়েভের দাবি, পুতিনের কথায় পিয়ংইয়ং প্রায় 11,000 সেনা পাঠালেও তাদের প্রায় অর্ধেকই প্রাণ হারিয়েছে ইউক্রেনীয় সেনাদের হাতে। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আজ জামিনে মুক্তি পেতে যাচ্ছেন 178 আসামি। কেরানীগঞ্জে অপেক্ষায় স্বজনরা। 22 থেকে 16 বছর পরে আমাদের মাঝে পাচ্ছি
এমনি সাক্ষাৎ হচ্ছে, কিন্তু সাক্ষাৎ হলো সরাসরি ছেলেকে দেখি নাই। এগুলা দিন হারাই গেছে, এগুলো তো আর খুঁজে পাওয়া যাবে না। সরকার যদি একটু বিবেচনা করে চাকরিটা ফেরত দেয়, তা আমার ফ্যামিলিটা মোটামুটি একটা জায়গাতে আসবে আর কি। মাঘের শীতে কাঁপছে রাজধানী সহ পুরো দেশ। ঘন কুয়াশায় সকাল থেকে দেখা নেই সূর্যের বিপাকে শ্রমজীবী ছিন্নমূল। মুখের সংস্কার অথচ দ্রুত ক্ষমতা চায় দলগুলো। সংস্কার না করে ক্ষমতায় গেলে দুর্বল হবে সরকার, বলছেন বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সকলের জন্য কোনো নেতৃত্বে পা বাড়াচ্ছেন না, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যদি তারা ক্ষমতায় যায়ও, তবু তাদের হাতে ক্ষমতা থাকবে না। এবং শিল্পনগরী গাজীপুরে দিনে রাতে ছিনতাই আতঙ্কে নগরবাসী। জামিনে বেরিয়ে পুরনো অপরাধে জড়াচ্ছে আসামিরা। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।